আমার উপর জুলুম করিস, সব জায়গায় গুন্ডাগিরি, শালা খাটাস একটা। কথাটা বলেই সন্ধ্যা হাবিবকে ধাক্কা দিয়ে অসমের দিকে দৌড়ে চলে গেল। হাবিব হাবলা ক্যান্তের মতো সন্ধ্যার যাওয়ার দিকে চেয়ে রইল। গার্ডেনের এক সাইড জুড়ে বড়রা চেয়ার পেতে বসে নিজেদের মধ্যে গল্প করছে আর ছোটদের খেলাগুলো এনজয় করছে। আনাস, আশিক, হাবিব, আদিল, আহিন, আলভি অর্থাৎ ছেলেরা এক দল আর মেয়েরা বিপরীত দলে। আয়রা, আরাত, মায়া, মিম, সন্ধ্যা, হানিয়া এক দলের। দুদল মিলে জুতা চোর খেলবে। যে দল হারবে সেই দলের পানিশমেন্ট কী দিবে বাড়ির বড়রা ঠিক করবে। ছোটদের পায়ের জুতা খুলে লাইনে সাজিয়ে রাখছে। প্রথমে মেয়েরা জুতা চুরি করবে। ওড়না কোমরে ভালোভাবে বেঁধে বড় করে নিঃশ্বাস নিয়ে প্রথমেই ছুটল হানিয়া। হানিয়া দম নিয়ে যেতেই প্রথমে আলভিকে ছুতে দুধ ভাত করে। আলভি প্রথমে দুধ ভাত হয়ে মন খারাপ নিয়ে বড়দের পাশের চেয়ারে বসে পড়ে। দ্বিতীয়বার আয়রা নিঃশ্বাস টেনে নিয়ে দৌড়ে যেতেই আশিক মজার ছলে বলে উঠল, এই তোরা কেউ যাস না, আমার বন্ধুর বউ আসছে, বন্ধুকে সামলাতে দে। আশিকের কথাটা আয়রার কানে যেতেই চোখ বড় বড় করে ছোটাছুটি বন্ধ করে নিয়ে নিঃশ্বাস ছেড়ে দিল। আয়রা পিছন ঘুরে বড়দের দিকে একবার তাকালো। সবাই স্বাভাবিকভাবে খেলা দেখতে ব্যস্ত, তাদের আশিকের কথা কানে পড়েনি। আয়রাকে নিঃশ্বাস ছেড়ে নিজের পিছন ঘুরতে দেখে আতিক সে ইশারায় মেয়েকে দৌড়ে পুনরায় নিজের ঘরে ফিরতে বলছে। আয়রা বাবার ইশারা বুঝে পিছনে ঘুরে দৌড় দিতে যাবে, তখনই আনাস আয়রা নিঃশ্বাস ছেড়ে দিয়েছে বুঝতে পেরে পিছন থেকে পুরুষালীর শক্ত হাত দিয়ে শক্ত করে আয়রার পিঠে ছুঁয়ে দিল। সঙ্গে ছেলেরা আয়রা দুধভাত হয়েছে বলে চিৎকার দিয়ে উঠল। এদিকে আয়রা আনাসের শক্ত হাতে পিঠে থাপ্পড় খেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। আনাস হাসতে হাসতে আয়রার দিকে তাকাতে আয়রাকে ব্যথায় চোখ বন্ধ করতে দেখে মুখের হাসি মলিন হয়ে এলো। এইরা, বেশি ব্যথা পাইছিস? তোর কি কষ্ট হচ্ছে? আনাসের আয়রাকে ঘিরে ব্যাকুলতা কণ্ঠ শুনে আয়রার খিচে যাওয়া চোখ মুখ স্বাভাবিক হয়ে গেল। বন্ধ চোখ চট করে খুলে অবাক হয়ে তাকালো। আনাস পুনরায় ব্যাকুল কণ্ঠে বলে উঠল, কিরে, কথা বলছিস না কেন? তোর কি বেশি ব্যথা করছে? আয়রার কিছু পাওয়ার আশায় মুখটা ঝলমল হয়ে উঠল। আয়রা মুখে হাসি টেনে মাথাটা নাড়িয়ে না বুঝালো। আনাসের মুখটা এবার স্বাভাবিক হয়ে গেল। আয়রাকে নিজের দিকে নিভু নিভু অদ্ভুত চোখে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দিল আনাস। আয়রা আনাসের গলা খাকারির শব্দে লজ্জা পেয়ে মাথাটা ঘুরিয়ে নিয়ে এদিক ওদিক তাকালো। তখন সবাই আয়রা দুধ ভাত হয়েছে বলে চিল্লাতে ব্যস্ত। আয়রা লজ্জা মাখা হাসি নিয়ে দৌড়ে নিজের বাবার পাশে চেয়ার টেনে বসলো। আতিফ শেখ সে প্রথম থেকে মেয়ের দিকে তাকিয়েছিলেন। মেয়ের মুখে ঝলমলানি হাসি দেখে আতিফ শেখ একটা তৃপ্তির হাসি দিলেন। আনাস আয়রা দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকেছে পুনরায় খেলায় মগ্ন হয়ে গেল। তৃতীয় নিঃশ্বাস নিয়ে মায়া দৌড় লাগালো। আশিক শয়তানি হাসি দিয়ে মায়ার মনোযোগ পাওয়ার জন্য বলে উঠল, এটা তো বন্ধুর ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ড চলে এসেছে। ও রূপসী, তোমাকে দেখার পরে আমার চোখের আশেপাশে সবকিছু ফিকে মনে হচ্ছে। কি রূপ গো তোমার, রূপসী কন্যা। চুরি করে নিয়ে যাও তোমার যত ইচ্ছা জুতা, আমার মনটা চুরি করলেও আজ আমি বাধা দেব না। আশিকের কথায় আনাস হাবিব বিরক্ত হয়ে আশিককে শাসাতে শাসাতে মায়ের পিছু ছুটল। রাবেয়া তালুকদার চিৎকার দিয়ে মায়েকে জুতা নিয়ে দৌড় দিতে বললেন। ছেলেদের মনোযোগ নষ্ট হয়ে সেদিকে তাকালো। সঙ্গে সঙ্গে মায়ের দুই হাতে চারটে জুতা নিয়ে নিজেদের ঘরে ফিরে এলো। আহিন মায়ের পিছু আসতে নিলেই মায়া নিঃশ্বাস ছেড়ে দিল, আর সন্ধ্যা নিঃশ্বাসের উপর নিঃশ্বাস নিয়ে আহিনকে দুধ ভাত করে জুতার কাছে গিয়ে ছোটাছুটি করতে লাগলো। ছেলেদের সব কিছু মাথার উপর দিয়ে গেল। একেই আশিকের কথার বিরক্তি, তার উপর রাবেয়া তালুকদারের কথায় মনোযোগ নষ্ট। এখন পুনরায় সন্ধ্যাকে নিঃশ্বাস নিয়ে আহিনকে দুধ ভাত করে জুতা নেওয়ার জন্য ছোটাছুটি করতে দেখে। এদিকে বাবা মার কাছে বসে আরিশা ভিডিও কলে আমানকে তাদের খেলা দেখাচ্ছে। আমাদের বাড়িতে কাজিন আত্মীয় স্বজনের হইচই। আমান ল্যাপটপ সঙ্গে করে নিয়ে ছাদের এক কিনারায় বসে ভিডিও কলে শ্বশুরবাড়ির খেলাগুলো দেখছিল। আমান একা একা ছাদে বসে থাকার মধ্যেই রাফি, মাহির, আরশ আরও দুজন কাজিন ছাদে উপস্থিত হলো। রাফিরা আমানের সঙ্গে ল্যাপটপ ওদের খেলাগুলো দেখছিল। এদিকে সন্ধ্যা জুতা নেওয়ার জন্য ছোটাছুটি করতে আশিক পুনরায় একই স্বরে বলে উঠল, বিপক্ষ দল যদি হয় বন্ধুর বউরা, তাহলে আমাদের বন্ধুদের হার নিশ্চিত। বন্ধু বিয়ের আগে এভাবে হেরে যাস না, নয়তো সারা জীবন আফসোস করতে হবে। মেয়েদের কাছে হেরে যাব ইম্পসিবল দোস। তবে ভবিষ্যৎ বউ হলে আলাদা বিষয়, তার কাছে হেরে যেতে আমার কোনো প্রবলেম নেই।
আশিক ছুটোছুটি করতে করতে হাবিবকে উদ্দেশ্য করে কথাটা বলতেই হাবিব সন্ধ্যার দিকে তাকিয়ে আশিকের কথাই বাঁকা হেসে উত্তর করলো। সন্ধ্যাও শয়তানি হেসে হাবিবকে চোখ টিপ দিল। হাবিব সঙ্গে সঙ্গে বিষম খেয়ে দাঁড়িয়ে পড়ল। সুযোগটা কাজে লাগিয়ে সন্ধ্যা দুহাত জড়িয়ে 3টা জুতা নিয়ে দৌড়ে নিজেদের ঘরে ফিরে এলো। এবার আনাস রাগী চোখে আশিক হাবিবের দিকে তাকিয়ে বলল, আমি আর তোদের দলে খেলবো না। তোরা গোহারা হেরে যাবে। যদি এমন ফাজলামো করিস তাহলে খেলার প্রয়োজন দেখছি না তো। আরে রাগ করিস না দোস্ত, এবার আমরা সিরিয়াস নে। দেখ মিম আসছে, ভালো হয়ে দাঁড়া। আশিক কথাটা বলতেই আনাস বিরক্তি মুখে পুনরায় লাইনে দাঁড়িয়ে গেল। আয়রা বাবার পাশে বসে আনাসের বিরক্তি হওয়া মুখ দেখে মুচকি হাসল। মিমকে দৌড়াতে দেখে ফোনের ওপাশ থেকে আরশ আরিশাকে বলে উঠল, নতুন ভাবি এই পিচ্ছিটা আপনার কে? আরিশা আরশের কথায় হেসে উত্তর দিল, ওটা আমার মামাতো বোনের কাজিন, মানে আরাতের মামাতো বোন। সঙ্গে সঙ্গে আরশ রাফিদের উদ্দেশ্য করে বলল, আরাত মানে কলেজের মেয়েটা না, আমাদের ব্র্যান্ড। আরশ শেষের বেআইন কথাটা মাহিরের দিকে তাকিয়ে দুষ্টুমি সুরে বলল। মাহির আরশের দুষ্টুমিতে পাত্তা না দিয়ে ফোন বের করে এক সাইডে চলে গেল। এদিকে আশিক আবারও বলে উঠল, দোস্ত আমি সিরিয়াস ভাবেই খেলছি, বাট এই ছোট আপুকে দেখে মায়া হচ্ছে। নিয়ে যেতে দে একটা জুতো, নয়তো মনে কষ্ট পাবে। আশিক কথাগুলো বলতে বলতে চঞ্চল মিম এক দৌড়ে এসে না থেমে দুহাতে 4টে জুতা নিয়ে দৌড়। আশিক কথাগুলো শেষ করার আগে মিম জুতা নিয়ে দৌড়ে যাওয়ার দিকে তাকে আনাস হাবিব মিমের পিছনে না দৌড়ে আশিকের দিকে দৌড়ে গিয়ে দুজন এলোপাথারি কিলাতে লাগলো। এদিকে মেয়েরা সব জুতা নিয়ে এসে জিতে গেল। এবার ছেলেদের পালা, বাট মেয়েরা জিতে গিয়ে আর খেলবে না বায়না ধরে। ছেলেরা পুনরায় খেলতে চায়, মেয়েরা আর খেলবে না। অতএব জিত মেয়েদের হয়ে গেছে। আশিক হাবিব আনাসের হাতে এলোপাথারি মার খেয়ে হাত পা দেখতে দেখতে বলে উঠল, তোমাদের আমরা সুযোগ দিয়েছি এজন্য জিতে গেছো, এখন আবার চিটিং করছো কেন? মায়া আশিকের কথায় ফোরন কেটে বলে উঠল, আমরা চিটিং করছি না, আমরা জিতে গিয়েছি। এখন আপনাদের পানিশমেন্ট পাওয়ার পালা। এই ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ড, তুমি তো জল্লাদ, এর সঙ্গে সঙ্গে চিটিং বাজাচ্ছ। মায়া আশিকের কথায় চিল্লিয়ে ওঠে আশিকের দিকে তেড়ে যেতেই বড়রা চেয়ার থেকে উঠে এসে হাসি মুখে মেয়েদের সাপোর্ট টেনে আনহা শেখ বলে উঠল, এই তোমরা ঝগড়া করো না, আমরা ঠিক করেছি মেয়েরা জিতে গিয়েছে, এই জন্য ছেলেদের পানিশমেন্ট হিসেবে আমাদের এখন একটা গান গেয়ে শোনাতে হবে। আনহা শেখের কথায় কোত্থেকে আদিল এসে উপস্থিত হলো। আদিলকে দেখে হাবিব জিজ্ঞেস করলো, খেলতে খেলতে কই হারিয়ে গেছিলি? আমি জানতাম তোমরা হেরে যাবে, এজন্য আগেই নিজের মান সম্মান রক্ষা করতে উদাও হয়েছিলাম। আদিলের খোঁচা দিয়ে কথা বলায় আনাস রাগী গলায় আশিককে দেখিয়ে দিতে দিতে বলল, ওইটার মতো ক্লানি মিস করতেছিস বুঝি? না না ভাইয়া, আমাকে তাকবীর স্যার আর্জেন্ট তার রুমে রেখেছিল, এজন্য খেলায় অংশ নিতে পারি নাই। ওদের কথার মধ্যে আদিবা তালুকদার তারা দিয়ে উঠল ছেলেদের গান গাওয়ার জন্য। আনাস আশিকের দিকে তাকিয়ে বলে উঠল, ওর জন্য আমাদের হেরে যেতে হয়েছে, ওকে বলো গান গেয়ে শোনাতে। কথাটা বলে আনাস সোজা তালুকদার বাড়ির ভিতরে চলে গেল। আদিল আলভিকে নিয়ে গেস্ট রুম থেকে আশিকের গিটারটা নিয়ে এসে আশিককে দিয়ে এক লাফে চেয়ারের উপর উঠে হাতটা মাইকের মতো করে মুখটা সামনে নিয়ে চিল্লিয়ে বলে উঠল, লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। এখন আমাদের সুপ্রিয় গায়কের গলায় গান শোনার জন্য আর ইউ রেডি গাইস? ইয়েস। মেয়েরা সবাই একসঙ্গে চিৎকার দিয়ে উঠল আশিকের গলায় গান শোনার জন্য। বড়রা পুনরায় চেয়ার পেতে বসে পড়ল। আশিক গিটারটা নিয়ে সবাইকে দেখে নিয়ে একটা চেয়ার টেনে নিল। পরিবেশটা নীরব হয়ে গেল। সবাই চুপিসারে চেয়ার টেনে বসে পড়ল। আশিক কিছুক্ষণ চুপচাপ বসে ভেবে নিল বড়দের সামনে কি গান গাওয়া যায়। কিছুক্ষণ নীরবতা পালন করে চুপচাপ চোখটা বন্ধ করলো। গিটারে টুংটাং শব্দ তুলে ঠান্ডা গলায় গেয়ে উঠল, এটা বিয়ে বাড়ি নাকি মৃত্যু বাড়ি? তোমরা এভাবে শোক পালন করছো কেন?
আনাসের রাগে কথায় সবাই চোখ মুছতে মুছতে আনাসের দিকে তাকালো। সবার চোখে পানি। আদিবা তালুকদার, রাবেয়া তালুকদার আনহা শেখের কাছে বসে আনহা শেখকে সামলাচ্ছে। রাহিমা সুলতানা আনাসের কথায় চোখ মুছতে মুছতে বাড়ির ভেতরে গেলেন সবাইকে স্বাভাবিক করতে পানি আনার জন্য। আদনান তালুকদার, আহাদ তালুকদার দূরে চেয়ারে বসে চোখের চশমাটা খুলে পরিষ্কার করে নিয়ে পুনরায় পরে নিলেন। কিছুক্ষণ আগে তাদের চোখেও পানি এসে গিয়েছিল। সত্যি মেয়ে বড় করে তাদেরকে অন্যের হাতে তুলে দেওয়াটা কলিজা কাঁপানো অনুভূতি। যে মেয়েকে নিজের হাতে এত আদর যত্ন করে বড় করা হয়, প্রকৃতির নিয়ম অনুসরণ করে সেই মেয়েকে অন্যের হাতে তুলে দিতে হয়। হয় না আগের মতো মেয়েকে কাছে ডেকে আদর করা, শোনা হয় না আর মেয়ের ছোট ছোট আবদারগুলো। ছোট মেয়েটা বড় হয়ে সেও সংসার সামলাতে শিখে যায়, এটাই তো নিয়ম। এই যে মেয়েটা আজকে সবার সঙ্গে হেসে খেলে আড্ডা দিচ্ছে, 2 দিন পরে আর পাবে না। চাইলেও নিজের ইচ্ছা মতো হুটহাট এ বাড়ি থেকে ও বাড়ি যেতে পারবে না। মেয়েদের বিয়ে হয়ে গেলেও একটা পিছুটান রয়ে যায়। সেই ছোট থেকে বড় হওয়ার সাজানো স্মৃতি জড়ানো বাড়িটাও কুটুম বাড়ি হয়ে যায়, এটাই তো বিধির নিয়ম। বিয়ের বাড়ির আনন্দটা যেন গানের কয়েকটা লাইন হঠাৎ তালুকদার বাড়িকে কাঁদিয়ে তুলল। মেয়ের বিদায় হওয়ার আগেই মেয়েকে ধরে ডুকরে কেঁদে উঠলেন আনহা শেখ। বড় মেয়েটা তার কাছে বেশি আদুরে, তার আর আতিফ শেখের ভালোবাসার প্রথম অংশ। প্রথম মাতৃত্বের স্বাদ আরিশাকে ঘিরেছিল। আনহা শেখের হাত ধরে ছোট্ট আরিশা 2-1 পা ফেলে হাঁটা ধরছে, প্রথম মা বলে ডেকেছে। আর সেই ছোট মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তারও একটা ছোট্ট সংসার হতে চলছে। কথাগুলো ভেবেই আনহা শেখ পুনরায় আরিশাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। আনাস আনহা শেখের কাছে গিয়ে ফুপিকে নিজের সঙ্গে জড়িয়ে ধরে বোঝাতে লাগলো, আজকে আরিশা আমানের মেহেন্দি অনুষ্ঠান, লাইটস, রিবন ফুল দিয়ে গার্ডেন এরিয়াটা যেন ঝকঝকে হই হুল্লোড় পরিবেশটা মাতিয়ে তুলছে। বাদবাকি যতটুকু ডেকোরেশন বাকি ছিল আজকে সকালে দিয়ে সমাপ্ত করে দিয়ে গেছে। গার্ডেনের এক পাশে একটা বড় করে স্টেজ করা হয়েছে। স্টেজের সামনে কিছুটা জায়গায় খালি রেখে প্রথম সারিতে নতুন বরবউয়ের বসার আয়োজন করা হয়েছে, আর তার পাশে এবং পিছনের সারিতে বাকি গেস্টদের বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে স্টেজে পারফরমেন্স করলে গেস্টরা সুন্দর মতো এনজয় করতে পারে। আরাত, আয়রা, মায়া, সন্ধ্যা, মিম, হানিয়া 6 জন মিলে সুন্দর করে মেহেন্দির ডালা সাজিয়ে রাখলো। 2টা ডালার মধ্যে হলুদ এবং লাল গাঁদা ফুলের সংমিশ্রণে মধ্যে 6টা করে 12টা স্মার্ট মেহেদি রাখা। আরেকটা ডালা স্পেশালি নতুন বইয়ের জন্য সাজানো, একদম লাভ শেপের পুরো ডালা লাল গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করা। মাঝখানে একটা স্মার্ট মেহেদি। 6 জন মিলে ডালা সাজিয়ে নিজেরা অনুষ্ঠানের জন্য রেডি হতে চলে গেল। এদিকে আনাস, আশিক, হাবিব এবং আহিন আলভি অর্থাৎ ছেলেরা সবুজ রঙের পাঞ্জাবি পরে নিজেদের পরিপাটি করে যে যার মতো ছুটোছুটি করছে। আরিশা লেহেঙ্গা পরে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে এসে বসলো। রুমে শুধু সন্ধ্যা, আয়রা, আরিশা 3 জন। আয়রা আয়নার সামনে দাঁড়িয়ে বোনের জন্য মেহেন্দির ড্রেস আপ এর গয়নাগুলো নেড়ে চেড়ে দেখছিল। আরিশাকে আয়নার সামনে বসতে দেখে আয়রা বোনকে সাজিয়ে দিতে লাগলো। গয়না পরানোর মধ্যে মিম বাহিরে থেকে রুমে এসে পাশে দাঁড়ালো। মিম আরিশার লেহেঙ্গার ওড়নাটা হাতে নিল আরিশাকে পরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। সাজিয়ে দিতে দিতে টুকিটাকি কথা বলার মধ্যে আরিশার ফোন বেজে উঠল। আরিশার ফোনে ইংরেজিতে আমার নামটা ভেসে উঠতেই মিম আরিশার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রিসিভ করে দুষ্টুমির ছলে গেয়ে উঠল, सजन 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 मेरे सजन तेरी दुल्हन सजाऊंगी तेरी दुल्हन सजाऊंगी। মিম দুষ্ট হেসে ফোনটা নিয়ে গান গেয়ে উঠতেই ফোনেরও পাশে আমানের পাশে আরও কয়েক জোড়া চোখ উৎসাহ চাহনিতে চেয়ে থাকতে দেখে ফোনটা পুনরায় আরিশার হাতে গুজে দিয়ে এক দৌড়ে বিছানায় গিয়ে বসল। মিমের হঠাৎ কাণ্ডে সন্ধ্যা, আয়রা, আরিশা 3 জন অবাক চোখে তাকালো মিমের দিকে। আরিশার হাত থেকে ফোনটা সামনে রাখতেই দেখতে পেল ফোনের ওপাশে গাড়ির মধ্যে আমান, রাফি, আরশ ফোনের দিকে ভ্রুকুচকে চেয়ে আছে। 3 জন 3 জনের মুখ চাচাই করে এবার হঠাৎ 3 জন মিলে মিমের কাণ্ডে ফোনের ওপাশ থেকে শব্দ করে হেসে উঠল। মিম ছেলেদের হাসির শব্দ পেতেই লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে নিল। মিম শুধু আমানের সঙ্গে দুষ্টুমি করতে চেয়েছিল, কিন্তু ফোনের ওপারে এত ছেলেকে নিজের দিকে উচ্ছ্বাস চোখে তাকিয়ে থাকতে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল। মূলত মেহেন্দি অনুষ্ঠানের জন্য আমানরা তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমানরা মেহেন্দি অনুষ্ঠানে কিছুক্ষণ আড্ডা দিয়ে পুনরায় নিজেদের বাড়িতে ফিরে যাবে। আমানরা তালুকদার বাড়িতে এসে পড়েছে। গাড়ি থেকে নেমে গেট দিয়ে গার্ডেনে প্রবেশ করতে
আহিন আলভি দূর থেকে দেখতে পেয়ে চিল্লাতে চিল্লাতে সেদিকে এগিয়ে গেল। আপুরা তোমরা কই? নতুন দুলাভাই এসে পড়েছে। কি বিচ্ছু বাহিনী, কেমন আছো? আলহামদুলিল্লাহ দুলাভাই। কথাটা বলেই আহিন আলভি আমানের দুই পাশে দুই হাত ধরলো। এদিকে আহিন আলভি চিল্লানোতে আতিফ শেখ এগিয়ে এলেন। আমান শ্বশুরমশাইকে এগিয়ে আসতে দেখে সালাম দিল। আতিফ শেখ হাসি মুখে সালাম নিতেই রাফি পুনরায় সালাম দিল। আতিফ শেখ আবারও সালাম নিতে নিতে সবাইকে ভিতরে নিয়ে গিয়ে বসতে বলে উনি বাড়ির ভেতর চলে গেলেন। আমানরা বসে থাকার মধ্য দিয়ে আদনান তালুকদার আহাদ তালুকদার দুই ভাইয়ের সঙ্গে সন্ধ্যাকে হাতে শরবতের ট্রে নিয়ে আসতে দেখা গেল। আমান মামা শ্বশুরকে দেখে দাঁড়াতে যাবে, সঙ্গে সঙ্গে আদনান তালুকদার হাতের ইশারায় বসতে বলল। দুই ভাই মিলে আমানের সঙ্গে কুশল বিনিময় করতে করতে সন্ধ্যাকে শরবত দিতে বললেন। সন্ধ্যা হাসি মুখে শরবতের গ্লাসটা এগিয়ে দিতেই সামনে আরশকে সবার সঙ্গে বসে হেসে কথা বলতে দেখে প্রথমে অবাক হয়ে তাকালো। যখন মনে পড়লো আরশ রাফি ফ্রেন্ড, তখন স্বাভাবিকভাবেই হাসি মুখে শরবতের গ্লাসটা এগিয়ে দিল। সন্ধ্যা শরবত দেওয়া শেষ করে বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পা ঘোরাতেই আরশ এক হাতে ফোন কানে তুলে আরেক হাত দিয়ে গেটের দিকে হাত উঁচিয়ে ডাকলো, মাহির। সন্ধ্যা আরশের কথায় সেদিকে তাকাতেই মাহির আর মীরাকে গেট দিয়ে ঢুকতে দেখতে পেল। শ্যামবর্ণ মাহির সাদা প্যান্টের সঙ্গে সাদা রঙের পাঞ্জাবি পরা, চোখে কালো সানগ্লাস, একদম সবার থেকে ডিফারেন্ট লুক। তার মীরা কুচি করা সবুজ রঙের শাড়িতে নিজেকে সাজিয়ে তুলছে। মীরা এক হাত দিয়ে শাড়ি সামলাতে সামলাতে এদিক ওদিক তাকে সন্ধ্যাকে চোখে পড়তেই মুখে হাসি ফুটে উঠল। হাই। হ্যালো। মীরা হাসি মুখে হাত উঁচিয়ে সন্ধ্যাকে হাই বলতেই মাহির চোখ থেকে সানগ্লাসটা খুলে ভ্রু কুচকে মীরার দিকে তাকালো। সন্ধ্যা হাসি মুখে মীরাকে হ্যালো বলল। মাহির আমাদের কাছে আসতেই দুই মুরব্বীকে দেখে সালাম দিল। আদনান তালুকদার আহাদ তালুকদার সালাম নিয়ে মাহিরকে দেখতে লাগলো। আমান মাহিরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বলে উঠল, মামা, ও হইল আমার ছোট ভাই রাফির ফ্রেন্ড মেহরাব ইসলাম মাহির, আর পাশের মেয়েটা মাহিরের ছোট বোন মীরা। আমানের পরিচয় করিয়ে দেওয়ার মধ্যে মীরা মাহিরকে বলে উঠল, ভাইয়া, আমি সন্ধ্যার সঙ্গে নতুন ভাবির কাছে যাই। আহাদ তালুকদারের হাসি মুখে কথায় মাহির প্রথমে বোনকে এত মানুষের মধ্যে একা ছাড়তে আমতামতা করলো। মাহির একবার সন্ধ্যার দিকে তাকিয়ে পুনরায় বোনকে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ওকে যা, বাট নতুন ভাবির কাছাকাছি থাকবি সবসময়। থ্যাঙ্কস ভাইয়া, চলো সন্ধ্যা। মাহির যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে মীরা সন্ধ্যার হাত টেনে তালুকদার বাড়ির গেটের দিকে সন্ধ্যাকে নিয়ে গেল। মাহির বনে যাওয়ার দিকে থেকে চোখ ফিরিয়ে নিয়ে আদনান তালুকদার আহাদ তালুকদারের সঙ্গে পরিচিত হতে লাগলো। মীরা তালুকদার বাড়ির সদর দরজায় এসে সন্ধ্যার হাত ছেড়ে নিয়ে সন্ধ্যাকে আগে আগে যেতে বলল। সন্ধ্যা তালুকদার বাড়ির সদর দরজায় প্রবেশ করতেই কোথা থেকে একজোড়া হাত হাওয়ার গতিতে সন্ধ্যাকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখান থেকে সোজা সিঁড়ি দিয়ে উঠে ওপরে যে রুমটা পড়বে ওই রুমে সবাইকে পেয়ে যাবেন। মীরা হতভম্ব চোখে অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে সন্ধ্যাকে খুঁজল। কেই বা হঠাৎ সন্ধ্যাকে উধাও করলো, আর কেই বা রাতে রুমের ঠিকানা বলে দিল। পরক্ষণে ব্যাপারটা বেশি না ঘাটে ছেলেটার কথা অনুযায়ী সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। মীরা সিঁড়িতে পা দিতেই সামনে থেকে একটা চিকন চাকন পাঞ্জাবি পরিহিত ইয়া লম্বা একটা ছেলেকে তাড়াহুড়ো করে নামতে দেখে মীরার পা থেমে গেল জায়গায়। আশিক বারংবার ফোন করছে আদিলকে তার সঙ্গে দেখা করার জন্য। আজকে অনুষ্ঠানে আশিক আর আদিল মিলে পারফরমেন্স করবে। মূলত এই কারণে আশিকের ফোন আসাতে আদিল আনাসের ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে পাঞ্জাবিটা তাড়াহুড়ো করে পরে রুম থেকে সিঁড়ি বেয়ে মীরাকে পাশ কেটে নেমে চলে গেল। মীরা পিছন ঘুরে আরেকবার আদিলের তাড়াহুড়োই চলে যাওয়ার দিকে তাকিয়ে পুনরায় আরাতের রুমের দিকে হাঁটা দিল। প্রবলেম কি আপনার? এত গুন্ডাগিরি করেন কেন? হাবিবের রাগী চোখটা নিমেষেই সন্ধ্যার দিকে মুগ্ধ চোখে পরখ করতে লাগলো। সবুজ কাজ করা স্কার্ট থ্রি পিসে পুরো মুখে স্নিগ্ধতা ছড়িয়েছে। হাবিব সন্ধ্যার কথাই উত্তর করলো না। সন্ধ্যা হাবিবকে নিজের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বলে উঠল, কি হইল ভদ্রগুন্ডা? আজকে আবার কি কারণে আপনার গুন্ডাগিরি শুরু করে দিলেন?
সন্ধ্যার কথাই হাবিবের নিভে যাওয়া রাগটা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠল। রাগে দাঁতের দাঁত চেপে সন্ধ্যার থুতনি চেপে ধরে শাসিয়ে উঠল। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, ওই ছেলে থেকে সবসময় দূরে দূরে থাকবি। হাবিবের শক্ত হাতে সন্ধ্যার থুতনি ভেঙে যাওয়ার উপক্রম হলো। সন্ধ্যা থুতনির ব্যথায় হাবিবের হাতে নিজের বড় বড় নখ দিয়ে চিমটি কেটে